সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা এই সরকারি বিধিনিষেধ মেনে যেহেতু আমরা সরাসরি ক্লাস নিতে পারছি না, তাই আবার সরকারি নির্দেশনা মোতাবেক আমরা অনলাইনে শ্রেণী কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমরা যারা বিবি অনার্স প্রথম বর্ষে আছো তাদের সাথে একটা আমরা যে ক্লাস যখন শ্রেণী চলমান ছিল যে অধ্যায়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল স্বল্পমেয়াদী অর্থায়ন বা শর্ট টার্ম ফিনান্সিং। শর্ট টার্ম ফিনান্সিং এর থেকে একটা ইউনিভার্সিটি কোশ্চেন যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি এসছে 2010 সালে, এরকম একটা কোশ্চেন আমরা নিয়ে আলোচনা করতেছি। তাই আমি লিখে রেখেছি ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন 2010 বিবি অনার্স ফার্স্ট ইয়ার। কোশ্চেনটা আমি লিখে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। এইভাবে ছিল, উপরে কোম্পানির নাম ছিল, আমরা নামটা বডি স্পেস শর্টেজের কারণে অফ করে দিয়েছে। ট্রেড ক্রেডিট বলা হচ্ছে ক্রেডিট পারচেজ গ্রান্টেড অন টার্মস সেলস টু 10 নেট 30। কি বলছে? ক্রেডিট পারচেজ গ্রান্টেড অন টার্মস অফ সেলস টু 10 নেট 30। তাহলে আমরা ট্রেড ক্রেডিট বলতে ধারে পণ্য ক্রয় করাকে বোঝায়, অর্থাৎ ধারে পণ্য ক্রয়ের মাধ্যমে যে ঋণটা সৃষ্টি হয় তাকে বলা হয় ব্যবসায়িক ঋণ। আর এক্ষেত্রে যারা আমাদের কাছে পণ্য বিক্রি করবে তারা আমাদেরকে একটা কন্ডিশন দিয়ে দিবে, শর্ত দিয়ে দিবে, এটাকে টার্মস বলা হয়, টার্মস অফ সেলস বলা হয়, টার্মস অফ সেলস 2/10 নেট 30। এই কথাটার মূল বক্তব্য হলো আমরা যে ধারে পণ্য ক্রয় করে নিয়ে এসছি, এই যত টাকা পণ্য ধারে ক্রয় করা হয়েছে তার যদি আমরা 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে সামর্থ্য রাখি বা সমর্থ হই, তাহলে 2% বার্তা পাওয়া যাবে। আর 11তম দিবস থেকে 30তম দিবসের মধ্যে টাকা আমাকে পরিশোধ করতেই হবে। সর্বোচ্চ 30 দিন পর্যন্ত সময় পাবো। 11 তারিখ থেকে 11তম দিন থেকে 30তম দিনের মধ্যে যদি পরিশোধ করা হয় তাহলে আমি কোনো ডিসকাউন্ট বা বার্তা দাবি করতে পারবো না। দ্বিতীয় অল্টারনেটিভ দেওয়া আছে ব্যাংক লোন। সোনালী ব্যাংক উইল লেন্ড টাকা 10 লাখ at 10% annual rate with 20% compensating balance requirement। কিন্তু সোনালী ব্যাংক তোমাকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিতে প্রস্তুত আছে। সুদের হার হলো 10%, বাৎসরিক সুদের হার 10%, আর তারা 20% কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট একটা কন্ডিশন করে দিয়েছে। কম্পেনসেটিং ব্যালেন্সটা হলো বাংলায় ক্ষতিপূরণ উদ্বৃত্ত। এর মানে হলো ব্যাংক তোমাকে ঋণ দেওয়ার সময় ব্যাংকের ক্ষতিপূরণের জন্য 20% টাকা তোমার ঋণ অ্যামাউন্ট থেকে বা লোন অ্যামাউন্ট থেকে কেটে রাখবে। আমরা সলিউশন করার সময় সেটা দেখব। আমার বোর্ডে স্পেস শর্টেজ থাকার কারণে আমরা এই ট্রেড ক্রেডিট অল্টারনেটিভ 1 এবং অল্টারনেটিভ 2 আপাতত আমরা সলিউশন করে রেখেছি তোমরা অন ইয়ার টাইম সেভ করার জন্য। এরপরে আমরা এই দুটো বোঝানো হয়ে গেলে আমরা বোর্ডটাকে আবার ইরেজ করে নিয়ে আমরা অল্টারনেটিভ 3 আলোচনা করব। তার আগে আমি অল্টারনেটিভ 3 টা পড়ে শুনে কমার্শিয়াল পেপার সম্পর্কে কি বলা হচ্ছে। ইস্যুইং কমার্শিয়াল পেপার at face value of 10 lakh 80,000, sales value 10 lakh for 180 days period. Cost of issuance টাকা 50,000 per issue। বলা হচ্ছে বাণিজ্যিক কাগজ যার অভিহিত মূল্য বা নামিক মূল্য 10,80,000 টাকা, আর এটা বিক্রি করা হয়েছে 10 লক্ষ টাকায়, এবং এটা বিক্রি করতে যে খরচ হয়েছে 50,000 টাকা প্রতিবার, এবং এটার মেয়াদ ছিল 180 দিন। দুটো রিকোয়ার্ড চাওয়া হয়েছে ডিটারমিন ইফেক্টিভ অ্যানুয়াল রেট অফ অল অল্টারনেটিভস। এই তিনটা অল্টারনেটিভের ক্ষেত্রে আমাদের ইফেক্টিভ অ্যানুয়াল রেট নির্ণয় করতে বলা হয়েছে। সুতরাং এখানে আমাকে অবশ্যই ইফেক্টিভ অ্যানুয়াল রেট অর্থাৎ কার্যকরী সুদের হারটা নির্ণয় করতে হবে, অর্থাৎ দ্যাট মিনস চক্রবৃদ্ধি সুদের হারের সূত্র প্রয়োগ করে অঙ্ক সমাধান করতে হবে। আর রিকোয়ার্ড 2 তে বলা হয়েছে হুইচ অল্টারনেটিভ শুড বি অ্যাকসেপ্টেড, কোন বিকল্পটা আমরা বেছে নেব। মূলত আমাদের এই স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে আমাদের এই ফাইন্যান্সিং ডিসিশনটা এটাই নিতে হয় যে আমরা এই একাধিক বিকল্প অর্থায়নের মধ্যে আমাদের প্রতিষ্ঠানের জন্য যেটা কম ব্যয়বহুল, যেটা লাভজনক, সেই বিকল্পটা আমরা চুজ করি। তার আগে আমাদেরকে এই ইফেক্টিভ অ্যানুয়াল রেটটা বের করে দেখতে হবে। তাই সেক্ষেত্রে প্রথমে আমরা লিখলাম সলিউশন অল্টারনেটিভ 1 ক্যালকুলেশন অফ ইফেক্টিভ অ্যানুয়াল রেট। আমরা প্রত্যেকটা দিয়ে দিলাম ইএআর অফ ট্রেড ক্রেডিট। ওকে, তাহলে এখানে আমাদেরকে কি একটা শর্ত দিয়ে দিয়েছিল, টার্মস অফ সেলস 2/10 নেট 30, এটা আমরা লিখে নিলাম। গিভেন টার্মস মানে প্রদত্ত গিভেন টার্মস 2/10 নেট 30। এরপরে আমরা ফর্মুলাটা লিখলাম ER equals to 1 plus R to the power n minus 1 all over 100। এখানে আমরা দুটো প্রতীকের সাহায্য নিয়েছি, একটা হলো R, একটা হলো N। এখন এখানে আমরা
পাশে লিখে দিয়েছি আর দ্বারা আমরা কি বুঝিয়েছি, আর দ্বারা সিডি ডিভাইড বাই 100 মাইনাস সিডি। আর সিডির ব্যাখ্যা হলো ক্যাশ ডিসকাউন্ট। দেখো এখানে বলা আছে 2/10 নেট 30, এই 2 ক্যাশ ডিসকাউন্টকে রেফার করতেছে। তারপর আমরা এখানে ফায়ারে লিখে দিয়েছি সিডি ইকুয়ালস টু 2। 100 আমরা ফর্মুলা থেকে পেয়েছি, এখানে মানটা যদি বসাই তাহলে 2 ডিভাইড বাই 100 মাইনাস 2, আমরা স্পেস সেভ করার জন্য একটা সেন্টেন্স বাদ দিয়ে আমরা নেট রেজাল্টটা লিখে দিয়েছি। 6 ডিজিট পর্যন্ত নেওয়া উত্তম, আমরা 4 ডিজিট নিয়ে কাজ করেছি, তাতেও তেমন কোনো সমস্যা হবে না। এরপর আমরা এন এর ব্যাখ্যা বলতেছি 360 ডেজ ডিভাইড বাই সিপি মাইনাস ডিপি। এই 360 ডেজ এসছে 1 বছর থেকে, এখানে হিসাবে সরলতার জন্য প্রতিটি মাস 30 দিন ধরে নেওয়া হয়। আর স্বল্প মেয়াদে আমাদের সর্বোচ্চ দৈর্ঘ্য হলো 1 বছর। আর এখানে অ্যানুয়াল রেট বলা হয়েছে, ইফেক্টিভ অ্যানুয়াল রেট, আমরা 1 বছরের রূপান্তরে 1 বছর ধরে নিলাম। তাহলে 360 ডেজ ডিভাইড সিপি হলো ক্রেডিট পিরিয়ড আর ডিপি হলো ডিসকাউন্ট পিরিয়ড। এভরিথিং তোমার প্রশ্ন থাকবে। তাহলে আমার মেয়াদ যেটা বেশি হবে সেটা হলো ঋণের মেয়াদ, ক্রেডিট পিরিয়ড। তাহলে ঋণের মেয়াদ বা ক্রেডিট পিরিয়ড হলো 30 ডেজ। আর মেয়াদ যেটা কম সেটা হলো ডিসকাউন্ট পিরিয়ড। অর্থাৎ আমাকে বলা হচ্ছে 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে পারলে 2% বাড়তা। তাহলে আমার ডিসকাউন্ট পিরিয়ড হলো 10 ডেজ। তাহলে আমরা যদি এখন মানটা বসে 360 ডিভাইড 30 মাইনাস 10, তাহলে আমার 360 বাই 20, তাহলে 18 টাইমস। তাহলে আমরা আর এবং এন এর মান পেয়ে গেলাম। এখন আমরা সূত্রে আর এবং এন এর মান বসিয়ে এটাকে পাওয়ার ভাঙিয়ে মানটা বের করলে ফাইনালি আসে 43.84%। অর্থাৎ আমরা যদি ব্যবসায়িক ঋণ গ্রহণ করি তাহলে আমাকে 43.84% হারে সুদ পরিশোধ করতে হবে। এই ছিল আমার ব্যবসায়িক ঋণের ইফেক্টিভ অ্যানুয়াল রেট। আমাদেরকে এটা জানার জন্য এই শর্তগুলো কি, এটার মিনিংগুলো জানতে হবে। আমি আবার বলে দিয়েছি 2/10 নেট 30 অর্থ হলো ধারে ক্রয়কৃত পণ্যের মূল্য 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারলে 2% বার্তা পাওয়া যাবে, আর সর্বোচ্চ 30 দিনের মধ্যে পরিশোধ করে দেওয়া লাগবে। আর এই সূত্রটা জানতে হবে, আর এর ব্যাখ্যাটা জানতে হবে, এন এর ব্যাখ্যাটা জানতে হবে, তাহলে আমরা সমাধান করতে পারব। তাহলে আমরা প্রথম অল্টারনেটিভের অ্যানুয়াল ইফেক্টিভ রেট আমরা পেয়ে গেলাম। এখন আমরা যাব দ্বিতীয় অল্টারনেটিভ, ব্যাংক লোন। তাই লেখা হয়েছে অল্টারনেটিভ 2, ক্যালকুলেশন অফ ইফেক্টিভ অ্যানুয়াল রেট অফ ব্যাংক লোন। এক্ষেত্রেও আমরা ER এর ফর্মুলাটা 1 + r টু দ্য পাওয়ার n - 1 অল ওভার 100 এই ফর্মুলা। আর এটা বিকল্প ফর্মুলাতে করা যায় এইভাবে। তাহলে এই ফর্মুলাটা করলে আমাদের সিমিলারিটি থাকে ফর্মুলার মধ্যে, তাই আমরা এই ফর্মুলাটাকে বেছে নিব। এক্ষেত্রে আমরা দুটো প্রতীক আর এবং এন। এক্ষেত্রে আবার আর এর ব্যাখ্যাটা আমাকে জানতে হবে। আর হলো ইন্টারেস্ট ডিভাইডেড বাই প্রিন্সিপাল মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স। তাহলে আমাকে ইন্টারেস্টকে প্রিন্সিপাল মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স দ্বারা বিয়োগ করার পর যে মানটা দেবে তা দ্বারা ভাগ করতে হবে। তাই আমরা এখানে ক্যালকুলেশনটা করে দেখিয়েছি। ওই একই বক্তব্য, স্পেস শর্টেজের কারণে আমরা তো পাশে নিয়ে গেছি। পি দ্বারা প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন, আমরা প্রশ্ন থেকে দেখতে পাই প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন হলো 10 লক্ষ টাকা। সোনালী ব্যাংক উইল লেন্ড টাকা 10 লাখ। 10 লাখ এটা হলো আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন। at 10% annual rate, 10% interest rate, interest 10 lakh into 10% টাকা 1 lakh. With 20% compensating balance, এই compensating balance টা principal amount of loan এর উপর ধরা হবে। তাই compensating balance 10 lakh, 10 lakh into 20% equals to 2 লাখ টাকা। তাহলে আমরা এখন যদি সূত্রের মানটা বসে, ইন্টারেস্ট হলো 1 লাখ, প্রিন্সিপাল অ্যামাউন্ট হলো 10 লাখ, compensating balance 2 লাখ, তাহলে 10 লাখ 1 লাখ ডিভাইড বাই 8 লাখ equals to 0.125। আর এর ব্যাখ্যা আমরা বলতেছি 360 ডেজ ডিভাইডেড ডিএম, ডিএম হলো ডেজ অফ ম্যাচুরিটি। এখানে আমাকে যেহেতু কোনো মেয়াদ উল্লেখ নাই, তাহলে আমরা সব মেয়াদি ঋণের সর্বোচ্চ দৈর্ঘ্য 1 বছর, তাই আমরা মেয়াদকাল 1 বছর ধরে নিয়েছি। 360 ডিভাইড বাই 360 তাহলে 1 টাইম। এখন আমি যদি সূত্রে মানটা প্রয়োগ করি তাহলে 1 প্লাস আর এর মান 0.125 পাওয়ার 1 মাইনাস 1 অল ওভার 100। সুতরাং এখানে আমরা পেয়ে গেলাম 12.50%। তাহলে আমরা তিনটা অল্টারনেটিভের মধ্যে অলরেডি দুটো অল্টারনেটিভে আমরা রেজাল্ট বের করে ফেলেছি। এক্ষেত্রে আমাকে ব্যাংক লোনের ক্ষেত্রে জানতে হবে যে ব্যাংক লোনের কয়েকটা ভ্যারাইটি আছে। কম্পেনসেটিং ব্যালেন্স একটা ভ্যারাইটি, রিভলভিং ক্রেডিট একটা ভ্যারাইটি, ইনস্টলমেন্ট বেসিস একটা ভ্যারাইটি। তো অধিকাংশ ক্ষেত্রে কম্পেনসেটিং ব্যালেন্স থেকে পরীক্ষার কোশ্চেন আসে, তাই আমরা অন ইয়ার ক্লাস খুব বেশি নেওয়ার সুযোগ নেই।
আমরা কম্পালসারি ব্যালেন্সের একটা অঙ্ক চুজ করে আজকে সমাধান করে দিচ্ছি। তাহলে আমাদেরকে এই ফর্মুলাটা জানতে হবে, আর এর ব্যাখ্যাটা কীভাবে হয়, আরটা কীভাবে নির্ণয় করব, এনটা কীভাবে নির্ণয় করতে পারবো, এগুলা জানলে আমরা আশা করা যায় পরীক্ষা হলে আমরা এটা সমাধান করে দিতে পারবো। তাহলে আমরা এখন এই বোর্ডটা এরিজ করে নিব, এরপর আমরা অল্টারনেটিভ 3 সমাধান করব, এরপরে আমরা ডিসিশনে দেবো। আমরা এখনই দেখতেছি অল্টারনেটিভ 1 এবং অল্টারনেটিভ 2 এর মধ্যে আমার জন্য অল্টারনেটিভ 2 ইজ বেস্ট। অল্টারনেটিভ 1 এ 43.84% আর অল্টারনেটিভ 2 12.50%। দিস ইজ লেস কস্টলি। তারপরে আমার আরেকটা অল্টারনেটিভ আছে, আমরা সেটা করে ফাইনাল ডিসিশনে যাব। আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট এবং কস্ট অফ ব্যাংক লোন বের করে ফেলেছিলাম। তারপর আমরা আবার বোর্ডটি এরেঞ্জ করে নিয়ে এক্সপেন্স বের করে নিই। এখন অল্টারনেটিভ 3 কমার্শিয়াল পেপারের ইফেক্টিভ অ্যানুয়াল রেট বের করবো। আমরা কমার্শিয়াল পেপার বক্তব্যটা একটু পড়ে নিই। ইস্যুইং কমার্শিয়াল পেপার অ্যাট ফেস ভ্যালু অফ টাকা 10,80,000। আমরা যে কমার্শিয়াল পেপারটা বাজারে বিক্রি করতে যাচ্ছি সেটার অভিহিত মূল্য আমার 10,80,000 টাকা। এটা বিক্রি করা হয়েছে, সেলস ভ্যালু এটা 10 লক্ষ টাকা এবং এটার মেয়াদ হলো 180 ডেজ এবং কস্ট অফ ইস্যু প্রতিটা পেপার বিক্রি করার জন্য আমাকে 50,000 টাকা ব্যয় করতে হয়। এক্ষেত্রে আমার এই EAR এর ফর্মুলা কমন, 1 + r টু দ্য পাওয়ার n - 1 অল ওভার 100। এক্ষেত্রে আমাকে r এবং n এর জন্য আলাদা আলাদা মান বের করতে হবে। r এর জন্য আমার FB - NSB ডিভাইড বাই NSB। এক্ষেত্রে FB হলো আমার ফেস ভ্যালু, আমরা প্রশ্ন থেকে দেখে লিখে ফেলবো ফেস ভ্যালু টাকা 10,80,000। আর NSB তে যাওয়ার আগে আমাকে SB টা জানতে হবে। SB টা এই প্রশ্নে দেওয়া আছে, সেলস ভ্যালু 10,80,000 টাকা। আর NSB এর জন্য একটা ফর্মুলা জানতে হবে। NSB এর ফর্মুলা হলো SB মাইনাস আদার কস্ট। আর এখানে কিন্তু একটাই খরচ এবং খরচ নাম বলে দিয়েছে কস্ট অফ ইস্যু, আমরা লিখে দিয়েছিলাম কস্ট অফ ইস্যু অথবা ইস্যুইং কস্ট। তাহলে আমরা দেখতেছি কস্ট অফ ইস্যু পার ইস্যু টাকা 50,000। তাহলে আমরা 10 লাখ থেকে 50,000 মাইনাস করে দিলাম, আমরা পেলাম নেট সেল হলো টাকা 9,50,000। আর আমরা সূত্রে মানটা বসিয়ে দিলে হবে 10,80,000 হলো আমার ফেস হলো, নেট সেল হলো 9,50,000 ডিভাইডেড বাই নেট সেল হলো 9,50,000। তাহলে 10,80,000 মাইনাস 9,50,000 ইকুয়ালস টু 1,30,000 ডিভাইডেড বাই 9,50,000। তাহলে এটা রেজাল্ট আসে 0.1368। তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম। এখন আমার লাগবে n এর মান। n এর মান হলো 360 ডেজ ডিভাইড বাই ডেজ অফ ম্যাচুরিটি। আর এই ক্ষেত্রে আমার ডেজ অফ ম্যাচুরিটি 180 ডেজ। তাহলে আমরা এখানে বলে দিলাম ডেজ অফ ম্যাচুরিটি 180 ডেজ। তাহলে 360 ডিভাইড বাই 180 ইকুয়ালস টু 2 টাইমস। তাহলে আমরা r এবং n এর মান পেয়ে যাওয়ার পর আমরা সূত্রে বসালাম। r হলো 0.1368 আর n এর মান হলো 2। তাহলে আমরা n রেজাল্ট পেলাম 29.23%। তাহলে ফাইনালি আমরা তিনটা রেজাল্ট, তিনটা অল্টারনেটিভ বেরিয়ে ইফেক্টিভ অ্যানুয়াল রেট পেয়ে গেছে। এরপর আমরা একটা ডিসিশন টেবিল শো করতে হবে। আমরা ডিসিশন টেবিলে একটু তিনটা কলাম করতে পারি, অল্টারনেটিভস, কত ট্রেড ক্রেডিট, প্রশ্নে যেভাবে সাজানো থাকবে, ব্যাংক লোন আর কমার্শিয়াল পেপার। তাহলে আমার EAR এসছে 43.84%, কস্ট ট্রেড ক্রেডিটে, ব্যাংক লোন এসছে 12.50% আর কমার্শিয়াল পেপার হলো 29.23%। তাহলে এখন আমরা দেখতেছি যে এক্ষেত্রে ব্যাংক লোনটা আমার সবচেয়ে চিপার, সবচেয়ে কম ব্যয়বহুল এবং আমরা এখানে ডিসিশনে লিখে রাখলাম বেস্ট অল্টারনেটিভ। আর প্রশ্নগত বলেছে হুইচ অল্টারনেটিভ শুড বি অ্যাকসেপ্টেড। তাহলে আমার কমেন্টস হবে দ্য কোম্পানি শুড অ্যাকসেপ্ট অল্টারনেটিভ 2। এটুকু আমাদের এই শর্ট টার্ম ফিনান্সিং এর যে আমরা একটা ভার্সিটি কোশ্চেন কেমন হয় এটা আমরা ওদেরকে একটা বেসিক আইডিয়া দিলাম। এটা মোটামুটি একটু ইজি টাইপের কোশ্চেন, এর চেয়ে একটু জটিল কোশ্চেনও আসে। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে একটু অ্যাডভান্স লেভেল কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটা নিয়ে পড়াশোনা করো। তারপরে তোমরা আমরা ভিডিওগুলো রেকর্ডেড ভিডিও দিচ্ছি, তাহলে তোমরা বারবার টেনে টেনে দেখতে পারবে। আর যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি ফোনেও যোগাযোগ করতে পারবে। সবাই বাসায় অবস্থান করবে, সুস্থ থাকবে, নিয়মিত পড়াশোনা করবে, আমাদের সাথে যোগাযোগ করবে। সবাই ভালো থাকো এই প্রত্যাশা আজকে ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।